টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। অনেকগুলো জল্পনা কল্পনা চলছে বাংলাদেশ দলের বেস্ট 11টা কেমন হবে, ট্র্যাকটা কি স্পিনিং হবে নাকি ফ্ল্যাট উইকেট হবে, 3 স্পিনার খেলবে নাকি 4 স্পিনার খেলবে, ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাটিং করবে, সকল প্রশ্নের উত্তর আজকের এই স্পোর্টস লাইভের পর্বে আমরা রিভিল করতে যাচ্ছি। কারণ আজ পুরো দল নিয়ে প্র্যাকটিস করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই প্র্যাকটিসে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে খানিকটা ধারণা মিলেছে। তবে একাদশে বোলিং অ্যাটাকে পেসার এবং স্পিনারদের অংশীদারিত্ব কতটুকু চূড়ান্ত হবে তা ম্যাচের আগের দিন। দিনের শুরুতে ম্যাচ সিচুয়েশনে প্র্যাকটিস, সেখানে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে ব্যাটিং করেছেন সাদমান ইসলাম। তাদের লম্বা সময় ব্যাটিং করার পর ক্রিজে আসেন নাজমুল শান্ত এবং মুমিনুল হক। ধারণা তাতে 3-এ শান্ত, 4-এ মুমিনুলের খেলার সম্ভাবনাটা প্রবল। 5 এবং 6 নম্বরের জায়গাটা দেশের অন্যতম সেরা 2 ক্রিকেটার সাকিব এবং মুশফিকের। আর তাতে পরিষ্কার ধারণা মেলে 7 নম্বরে থাকছে লিটন দাস, আর পরের 4টি জায়গা বোলারদের। মাঠে প্রাণবন্ত সাকিবকে দেখে ধারণা মিলেছে চোটটা তেমন ভোগাচ্ছে না তাকে। সব মিলিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সাকিব 2 দফায় করেছেন ব্যাটিং আর বোলিং অনুশীলন। যাই হোক, একটা পরিষ্কার ধারণা কিন্তু আমরা পেতে যাচ্ছি যে ঠিক আছে, সেখানে তামিমের সঙ্গী হয়তোবা সাদমান ইসলাম, 3-এ শান্ত ব্যাটিং করতে যাচ্ছেন, 4 নম্বরে খুব সম্ভবত মুমিনুল হক সৌরভ, এরপর মুশফিক সাকিবের পজিশনটা কিন্তু ওই জায়গাটা এখন পর্যন্ত রিভিল হয়নি যে আলটিমেটলি স্পিনিং অ্যাটাকে কারা কারা থাকছেন কিংবা স্পিন পেসের কম্বিনেশনটা কেমন থাকছে। তবে স্বস্তির বিষয় মনে এটা সাকিব ফিরেছেন। এক্স্যাক্টলি, তো সাকিব ফিরেছেন, এইটা হচ্ছে কি সবচেয়ে ভালো কথা। আর স্পিনিং অ্যাটাকটা খুব সম্ভবত সাকিবের সাথে তাইজুল থাকবে, সো আমার কাছে মনে হয় স্পিনিং অ্যাটাকটা ভালোই হবে। কিন্তু যদিও ওয়েস্ট ইন্ডিজের স্পিনিং অ্যাটাক কিন্তু খুবই টাফ, মানে আমার কাছে মনে হচ্ছে যে যতগুলো প্লেয়ার আমি দেখলাম সবগুলো লেগ স্পিনার আছে, এনক্রুমা বোনার, সব মিলে আমার কাছে অফ স্পিনারও ওদের রাকিম কর্নওয়েল আছে, সেই লম্বা 6 ফিট 4 ইঞ্চি, সেই উচ্চতা থেকে বোলিং করে। তবে চট্টগ্রাম টেস্টে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হওয়া উচিত সাদমান ইসলামের, এমন কথা বলেছেন দেশের অন্যতম সেরা ব্যাটিং কোচ নুরুল আবেদিন নোবেল। উইন্ডিজের প্রস্তুতি ম্যাচ দেখে ক্যারিবিয়ান বোলিং লাইন আপকে সাধারণই মনে হয়েছে তার। চট্টগ্রাম থেকে হাসানুর রহমানের রিপোর্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সবশেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারে লজ্জা পেয়েছিল বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে তাই সেই গ্লানি মুছে ফেলার বড় এক সুযোগ পাচ্ছে টাইগাররা। তবে আফগানদের বিপক্ষে সেই হারকে নিছকে এক দুর্ঘটনা বলছেন দেশের অন্যতম সেরা ব্যাটিং কোচ নুরুল আবেদিন নোবেল। তো ওইটা হয়তো একটা দিন হয়তো ওই সেশনটা খারাপ গেছে, এই জন্য নাথিং এলস। এখানে খেলার কোনো বা ঘাটতি ছিল না বা কোনো সমস্যা ছিল না, এটা হয়তো ওই দিনটা ওই সময়টা ঘণ্টাখানিকের ব্যাপার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সুবিধা পাবেন স্পিনাররা, আর প্রস্তুতি ম্যাচে ভালো করেছেন রাকিন কর্নওয়াল, ওয়ারিকানের মতো উইন্ডিজ স্পিনাররা। আর কেমা রোচ, শ্যানন গ্যাব্রিয়েলের মতো অভিজ্ঞরা তো আছেন পেস আক্রমণে। যদিও এতে ভয়ের কিছু দেখছেন না নোবেল। ইয়েস, ক্যামেরা রোজটা একটু বেটার মনে হয়, বাট আদার যে স্পিনারগুলি আছে ওগুলি প্লেয়েবল। ওগুলি এখানে আমাদের যে এক্সপিরিয়েন্সের ব্যাটসম্যানরা আছে, যে ফর্মে আছে, ওগুলির সাথে যদি আমরা কম্পেয়ার করি, উই আর অনেক বেটার টিম দেন কারেন্ট ওয়েস্ট ইন্ডিজ। এই বোলিং লাইন আপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় স্কোর করতে ব্যর্থ ওপেনিংয়ে জায়গা পাওয়া দৌড়ে থাকা সাদমান ও সাইফ। তারপরও প্রথম ইনিংসে 22 আর দ্বিতীয় ইনিংসে 23 রান করে অপরাজিত থাকা সাদমানকেই তামিমের সঙ্গী হিসেবে দেখতে চান এই ব্যাটিং কোচ। সাদমান ইজ অলওয়েজ বেটার, অলওয়েজ। ও তো আমি তো ওকে 18 থেকেই দেখতেছি, প্লাস ও যখন ন্যাশনাল টিমেও আছে পারফর্ম করেছে, ওর ফিউচার অনেক ভালো। এমি আজিজের যে উইকেট ছিল একটু লো ট্র্যাজিক, ঠিক আছে, যা ব্যাটিং হয়েছে ঠিক আছে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। উইন্ডিজের স্পিনারদেরকে নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই, কারণ নোবেল ভাই যেটা বললেন যে আলটিমেটলি যে মাপের স্পিন অ্যাটাক বাংলাদেশ খেলে অভ্যস্ত, তার খুব বেশি ধারের কাছে উইন্ডিজের এই স্পিন অ্যাটাক নেই। তার মানে একটু স্বস্তির একটা বার্তা আমরা পেতেই পারি। যাক, ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে ওদের কিন্তু পেস অ্যাটাক খুবই ভালো। এখন আমাদের ব্যাটিং অর্ডারটা আসলেই মনে হয় একটু স্ট্র্যাটেজি মেনটেন করেই মানে আর কি মেনটেন করা উচিত, যাতে করে ব্যাটিং অর্ডারের হেরফেরের জন্য যাতে আমাদের শক্তি কমে না যায়। সাদমান ইসলাম অনিককে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সাদমান ইসলাম অনিকের টেস্ট পরিসংখ্যানটা আমরা একটু দেখতে চাই যে টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সাদমান ইসলাম অনিক 6টি ম্যাচ খেলেছেন, 11টি ইনিংস ব্যাটিং করেছেন, 276 রান, গড়টা একটু কম 25.00, সর্বোচ্চ 76 রানের ইনিংস সাদমান অনিক খেলেছিলেন তার প্রথম যে ম্যাচটা উইন্ডিজের এগেইনস্টেই খেলেছিলেন। সেই ম্যাচে সাদমান অনিক
একটা ইনিংসে ব্যাটিং করেছেন 76 রান এবং 199টি বল ফেস করেছেন। আর একটা ইন্টারেস্টিং স্ট্যাট একটু দিতে চাই যে উইন্ডিজের এই দলে থাকা বোলারদের মধ্যে সাদমান কাকে কাকে ফেস করেছেন। কেমার রোচের 10 রান নিয়েছেন 21 বল থেকে, ওয়ারিকানের 59 বল থেকে 16 রান নিয়েছেন, ক্রেগ ব্রেথওয়েট 4 বল থেকে 1 রান নিয়েছেন। অন্তত উইন্ডিজের এই দলের মধ্যে যে সমস্ত বোলাররা আছেন তাদের কেউই সাদমানকে আউট করতে পারেননি। এটা একটা স্বস্তির বিষয় যে না, সাদমান এই দলের 3 জন বোলারকে এখন পর্যন্ত ফেস করেছেন যাদের কেউই তাকে আউট করতে পারেনি। এনিওয়েজ, আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আরও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান সুদূর চট্টগ্রাম থেকে। হাসিনুর, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার একটা অ্যাসেসমেন্ট জানতে চাইবো হাসিনুর। আপনি প্রস্তুতি ম্যাচ দেখেছেন, উইন্ডিজের বোলারদের দেখেছেন, পেসারদের দেখেছেন, স্পিনারদের দেখেছেন। একটা গুঞ্জন চলছে যে উইন্ডিজের স্পিনাররা অনেক ডেঞ্জারাস, এই কন্ডিশনটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারবেন। আদৌ কি তেমন ডেঞ্জারাস যতটা আসলে বাতাসে গুঞ্জন চলছে, নাকি আপনার কাছে ওভারঅল বোলিং দেখে সাদামাটাই মনে হয়েছে, অন্তত সাবকন্টিনেন্টাল দলগুলোর স্পিনের মতো ডেঞ্জারাস নয়, এরকম কি মনে হয়েছে কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই সাবকন্টিনেন্টের মতো ডেঞ্জারাস হওয়ার কথা নয়। কথা নয় বলতে যেটা দেখে মনে হচ্ছে সেরকম নয়। কারণ কি দেখেন, আপনি যত ভালো স্পিনারই হন না কেন, একটা নতুন কন্ডিশনে গিয়ে কিন্তু আপনার সেট হতে সময় লাগে। ক্যারিবিয়ান কন্ডিশনটা তো মোটেও বাংলাদেশের মতো না, আর এবং এই প্লেয়াররা কিন্তু এই সাবকন্টিনেন্টে কিন্তু খুব বেশি ম্যাচ খেলেন। আপনি দেখেন ওয়ারিকানি আছে, বেশ কিছুদিন ধরে জাতীয় দলের সঙ্গে আছে, তার বাদে কিন্তু যে স্পিনার আছে তারা কিন্তু কেউ নিয়মিত নয়, অর্থাৎ তাদের এখানে খেলার কিন্তু এক্সপিরিয়েন্স নেই। আপনি যদি প্রথম ইনিংসে দেখেন, ওরা তো 5টি উইকেট পেয়েছে, আপনার রাকিন পেয়েছে 5টি উইকেট, ওয়ারিকান হয়তো 3টি পেয়েছে, পরে কিন্তু অতটা সাকসেস তারা পায়নি। হ্যাঁ, বিষয়টা হলো কি, একদম হেলায় ফেলে দিতে পারবেন না আপনি, আবার আপনি ওভার কনফিডেন্ট হয়ে আবার বেশি ভয় পাওয়ারও কিছু নেই। বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, খুব বেশি দুবিধায় ফেলার কথা নয়। তবে উইকেটের সহায়তা পেলে, উইকেট দু একটা বল যেটা ভালো বল হবে সেটা যদি একটু ব্যাটসম্যানের বল রিড করে খেলতে পারে, আহামরি সমস্যা হবে না। আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে পারি, আপনি আফগানিস্তানের বোলিং অ্যাটাক যেটা আমরা খেলেছিলাম, যে ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমরা যে ম্যাচ হেরেছিলাম, আমি যদি তাদের সাথে কম্পেয়ার করতে পারি, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আপনি যদি আফগানিস্তানকে 100 ধরেন, সেই ক্ষেত্রে এই স্পিন অ্যাটাককে আমি 50-60 সর্বোচ্চ এই স্কোর দিতে পারি, এর চেয়ে বেশি কোনো কিছু নয়। আমার কাছে মনে হচ্ছে বরঞ্চ বাংলাদেশ যদি দিনের শুরুতে যখন ব্যাটিং করবে, ওয়েস্ট ইন্ডিজ পেসারায় ভয়ানক ঘুরতে পারে, যে একটা ময়েশ্চার থাকবে, একটা ডিউ থাকবে সারা রাতের, সকালের সেশনটা হয়তো বা ইভিনিং সেশনটা হয়তো বাংলাদেশের জন্য একটু পেস বোলাররা প্রবলেমের কারণ হতে পারেন। তো এই আমার আসলে ওয়েস্ট ইন্ডিজের বোলিং নিয়ে অ্যাসেসমেন্ট। কিম কর্নওয়েলকে নিয়ে অনেক ধরনের আলোচনা শুনছি যে সেই হচ্ছে কি তার বিশাল দেহি দিয়ে যখন উপর থেকে বলগুলো করে তখন বলের পেসটা খুব বেশি থাকে। সো আপনার কাছে কি মনে হয়, রাকিম কর্নওয়েল একটা কনসার্নের ইস্যু নাকি আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য? অবশ্যই রাকিনের হাইটটা তার একটা ফ্যাক্টর, অবশ্যই তার বলে একটু গতি আছে যেহেতু অনেক উপর থেকে আসে এবং শক্তিশালী একজন প্লেয়ার, সুঠামদেহী প্লেয়ার। তবে এটা কিন্তু আসলে বাংলাদেশের বিশেষ করে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছেন, মিডল অর্ডার, বাংলাদেশ দলটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। আপনি যদি সাদমানকে এবং শান্তকে বাদ দেন, এই দুজনকে, বাকি অনেক ম্যাচ খেলেছে। সাকিব, তামিম, মুশফিক, আফ্রিদি আমরা জানি যে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি জোরে বল করেন, আফ্রিদির স্পিডে হয়তো সবচেয়ে বেশি। তো তাদেরকে যখন খেলেছেন, এটা আসলে এতটা কোনো তারতম্য হওয়ার কোনো বিষয় নয়। সুনীল নারিনের মতো বলার ওয়েস্ট ইন্ডিজে এসেছে, খুব জোরে বল করেন। হ্যাঁ, তো গতি বা এটা কোনো আসলে ইফেক্ট করার কথা নয়, কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু আপনি যদি দেখেন, রশিদ খান, মুজিবুর রহমান, ইন্ডিয়াতে তারা কিছুদিন আগে আমরা টেস্ট খেলে আসলাম, সেখানে অশ্বিন ছিল, জাদেজার মতো স্পিনাররা ছিল। তো আসলে এটা সমস্যা হওয়ার কথা না, বিশেষ করে বাংলাদেশ দলটা যখন এত এক্সপিরিয়েন্স, তারা হয়তো সাকসেস হয়েছে কাদের সঙ্গে, যুবা বিশ্বকাপ জয়ী আমাদের যে দলটি ছিল বিসিবি একাদশ 11-এ কিন্তু ম্যাক্সিমাম রাকিন এবং তারা শেষের দিকের উইকেটগুলো পেয়েছেন, শুরুতেও পেয়েছেন। তারা কিন্তু অতটা এক্সপিরিয়েন্স না এই ধরনের স্পিন খেলে, তারা আন্ডার-19 লেভেল খেলে থেকে আসেন, সেই জন্যই হয়তো তাদের এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যতটা আলোচনা হচ্ছে রাকিনকে নিয়ে, ততটাও ভয়ঙ্কর বোলার কিন্তু আমার কাছে মনে হয়নি। তবে ব্যাটসম্যান যদি খারাপ শট খেলে তাহলে কিন্তু যে কোনো বলারের দিনই আউট হতে পারে, বা এমন নয় যে রাকিন সাকসেসই হবে না, সেটা কিন্তু বলা যাবে না। কিন্তু যে হাইফটা তৈরি হয়েছে, এত ভয় পাওয়ার মতো কোনো। হাসিনুর, সরাসরি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তা হচ্ছে ওয়ানডেতে আমরা দেখলাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে রানের উইকেট, টেস্টে কি স্ট্র্যাটেজি আসলে পাল্টাবে কিনা, কোনো আভাস পেয়েছেন কিনা? অর্থাৎ আমি যেটা স্পেসিফিকলি জিজ্ঞেস করছি, টেস্টে কি একদম পুরোপুরি স্পিনিং ট্র্যাক হচ্ছে কিনা?
আমি সরাসরি উত্তর দেবো সামি। আমি গত 2 দিনের কথা বলি। আজকেও যখন আমি অনেকক্ষণ ছিলাম যখন আমি চৌধুরী স্টেডিয়ামে, অলমোস্ট 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, উইকেটটা কিন্তু ঢেকে রেখে দেওয়া হয়েছে। আপনি জানেন যে আইসিসির একটা নিয়ম আছে, আপনি চাইলে আগে উইকেট শো করতে পারবেন না। আজকে আইসিসির ম্যাচ রেফারি অফিসিয়ালরাও মাঠে ছিল। গতকালকেও কিন্তু উইকেটটা সেভাবে আমরা দেখতে পারিনি শেষ মুহূর্তে উইকেটটা কেমন হবে। তবে চিটাগংয়ের উইকেটে যেমন স্পিন একটু ধরে, স্পিনাররা সহায়তা পায়, তেমনি কিন্তু চিটাগংয়ের উইকেট ব্যাটিং সহায়ক সবসময়। আপনি যদি দেখেন আফগানিস্তানের বিপক্ষে আমরা হেরেছি বড় মার্জিনে, কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু রান পেয়েছিল। উইকেটটা এমন হয় যে এখানে স্পিনারদের জন্য টার্ন থাকে, হ্যাঁ, কিন্তু বল যেহেতু সুন্দর ব্যাটে আসে সেই জায়গাটাই কিন্তু একটা ব্যাটসম্যানের অ্যাডভান্টেজ পেয়ে থাকে। ঢাকার কালো মাঠের উইকেটে যেটা হয়, হঠাৎ বল লো হয়ে যায়, আপনি হয়তো আগের বলটা আপনার হাঁটুর উপরে এসেছে, পরের বলটা হয়তো হাঁটুর নিচে চলে গেল। এই গতির যে তারতম্যটা হয় সেটাই কিন্তু বেশি সমস্যায় ফেলে থাকে আর কি। আপনি যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই যেই বড় দলগুলোর সাথে আমরা টেস্ট জিতেছি, সেটা কিন্তু আমরা ইংল্যান্ডকে কিন্তু ঢাকায় হারিয়েছিলাম, যেটা তাদের অনেক প্রবলেম হয়েছিল। তো আনপ্লেয়েবল অবশ্যই না চিটাগং উইকেট, বিশেষ করে টস জিতে ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম 2 দিন তো স্পিনাররা ততটা টার্ন পান না, কিন্তু তৃতীয় চতুর্থ দিন থেকে কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। তো সেই ধরনের আসলে তথাগত যেই ধরনের উইকেট হয় তেমনই উইকেট হবার কথা বলে আমি এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে কালকে উইকেট দেখা গেলে হয়তো আরেকটু বিস্তারিত জানা যাবে। আসলে হাসানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা, এবং ওভার দ্য ফোন আমি জেনে নিব আপনি কোনো মেজবানি দাওয়াত পেয়েছেন কিনা এর মধ্যে চট্টগ্রামে। থ্যাংক ইউ ভেরি মাচ হাসিনুর। স্পিনিং উইকেট হচ্ছে কিনা সেই ব্যাপারে একটা আশঙ্কা রয়েছে, শঙ্কা রয়েছে, যাই বলি না কেন, কিংবা আমরা একটা প্রেডিকশন দিতেই পারি যে স্পিনিং উইকেটে খেলা হতে যাচ্ছে, এবং এই স্পিনিং উইকেটে যদি প্রয়োজন পড়ে তামিম ইকবালও হাত খোরাতে প্রস্তুত আছেন। শুধু তামিম নয়, লিটনও কিন্তু ঠিকভাবে একদম বোলিংয়ের জন্য একদম প্রস্তুত সে। দর্শকরা হয়তো বা আমাদের কথাটা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু তাদের জন্য পর্দায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তামিম ইকবাল বোলিং করছেন, তার পেছনে দাঁড়িয়ে আছেন লিটন কুমার দাস। ইভেন এই তামিম যখন বলগুলো করছিলেন, মূলত ব্যাটসম্যান ছিলেন আসলে তাইজুল ইসলাম, এবং তাইজুল আর তামিমের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে তাইজুল তামিমকে ছক্কা মারতে পারেন কিনা। রিয়াকশনগুলো দেখে তো দেখা যাচ্ছে, রিয়াকশন দেখে তো আমরা বুঝতে পারছি যে না, এখন পর্যন্ত তাইজুল তেমন কোনো কিছু করতে পারেননি। ইভেন লিটন কুমার দাস তিনিও বল হাত ঘোরানোর চেষ্টা করেছিলেন। এনিওয়েজ, বাংলাদেশ উইন্ডিজ সিরিজের এই যে প্রসঙ্গটা আমরা বলছিলাম যে স্পিনিং উইকেটে খেলা হতে যাচ্ছে, আমরা সেটাই প্রেডিক্ট করছি যে স্পিনিং উইকেট হতে পারে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের আগে এমন ইঙ্গিত হেড কোচ রাসেল ডমিঙ্গোর। তিনি বললেন, পাকিস্তানের বিপক্ষে খেলা শেষে টেস্টের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো শুধরে উইন্ডিজের বিপক্ষে ম্যাচে তারা নামবেন। হেড কোচ রাসেল ডমিঙ্গোর বিশ্বাস, কুচকির ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও প্রথম টেস্টে পাবেন তিনি ফিট সাকিবকে। সাদা পোশাকের ক্রিকেটে উন্নতির চ্যালেঞ্জ দিয়েই বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে শুরুতেই বিদেশের মাঠে 2 দফায় হোঁচট খেয়েছেন। এরপর 1 বছরের বিরতি, আবারও সাদা পোশাকে মাঠে ফিরছে টাইগাররা। নানা পরিবর্তনের আভাস দিয়ে তিনি এবার জানালেন, উইন্ডিজের বিপক্ষেই দৃশ্যমান হবে মুমিনুলদের উন্নতি। পাকিস্তান সিরিজে করা ভুলগুলো ছেলেরা শুধরে এই সিরিজে প্রস্তুতি সেরেছে। এরই মাঝে দেখা মিলেছে বেশ কিছু সম্ভাবনাময় ক্রিকেটারের। তবে উইন্ডিজ ভালো দল, ওদের ব্র্যাথওয়েট, কেমার রোজ, গ্যাব্রিয়ালদের মতো ক্রিকেটার রয়েছে। করোনার মাঝে ইংল্যান্ড, নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতাও আছে ওদের। তবুও ভালো ফলের প্রত্যাশা করছি। করোনার কারণে বায়োবাবলে থেকেই প্রস্তুতি নিয়েছেন ক্রিকেটাররা। লম্বা সময় একসাথে প্রস্তুতি নেওয়ার উপকারিতা দেখছেন কোচ। ভাবছেন দলে 5 পেসার থাকলেও একাদশে একজন পেসার রাখলে কেমন হয়। কোচের এমন কথায় ধারণা, প্রথম টেস্টে আবারও স্পিনিং উইকেট পেতে যাচ্ছে টাইগাররা। অনুশীলনী দেখেছি চট্টগ্রামের উইকেটে পেসাররা সেভাবে সুবিধা পাচ্ছে না, তাই আমরা আমাদের শক্তি দুর্বলতা বিবেচনায় নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি। পেস স্পিনের সমন্বয় হবে একাদশ। এ ধরনের উইকেটে পেসারদের ডেবু করা কঠিন। উইন্ডিজের বিপক্ষে কতটা কার্যকর সাকিব তা জানা ডমিঙ্গোর। 2018 সালে 2 ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের ধবল ধোলায়ে সাকিবের প্রাপ্তি ছিল 9 উইকেট। শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়া সাকিব প্রথম টেস্টের একাদশে থাকছেন বলে বিশ্বাস কোচের। সাকিব দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশ্বসেরা অলরাউন্ডার সে। ইনজুরি থেকে সেরে উঠতে রিহ্যাব করেছে সে, অনুশীলনে ফিরেছে। তবে এখনও শতভাগ ফিট নয় সে। আশা করি প্রথম টেস্টের আগে ফিট সাকিবকে পাবো। 3 জানুয়ারি 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস।
আমরা জাতীয় দল নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশ জাতীয় দল ঠিক এই মুহূর্তে উইন্ডিজের সঙ্গে খেলছে, এর পরবর্তীতে আমরা নিউজিল্যান্ড যাচ্ছি, এরপরে কিন্তু দেশের মাটিতে হোম সিরিজও রয়েছে। ইনফ্যাক্ট আন্ডার-19 টিমের একটা বিজি স্কেজুয়াল রয়েছে। বিসিবি কিন্তু আস্তে আস্তে পরিকল্পনা করছে আসলে আন্ডার-19 যে টিমটা রয়েছে সেটাকে আস্তে আস্তে অ্যাক্টিভ করা, ইভেন আমাদের যে এইচপি টিম রয়েছে সেগুলোর কার্যক্রম চলছে। সব মিলে মনে হচ্ছে আমাদের ক্রিকেট ইন গুড হ্যান্ডস। অবশ্যই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে করোনার যে একটা বিশাল বিরতি গেল, এরপরে যে এখন ব্যাক করে আবার সেই বিজিয়েস্ট যেই তালিকাটা সেটা হচ্ছে কি ক্রিয়েট করেছে, এবং ক্রিকেটারদেরকে আবার আমরা এত বারবার হচ্ছে মাঠে নামতে দেখছি, এটা কিন্তু খুবই ভালো আমাদের ক্রিকেট প্রেমীদের জন্য। এক্স্যাক্টলি। মে মাসের 3 ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা, এর আগে কিংবা পরে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন আকরাম খান। আর মার্চে ভারত আর আফগানিস্তানকে ট্রাই নেশন খেলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। করোনা এসেছে, ওলট পালট হয়েছে ক্রিকেট সূচিতে। ধীরে ধীরে অবশ্য সেই স্থবিরতা কাটছে, ব্যস্ত হচ্ছে টাইগারদের সূচি। শ্রীলঙ্কা যেমন ওয়ানডে খেলতে আসেনি, তেমনি টেস্ট খেলতে যাওয়া হয়নি টাইগারদের। সেই স্থগিত হওয়া সিরিজের দরজা খুলছে, মে মাসে চূড়ান্ত হয়েছে ওয়ানডে সিরিজ। আমরা তো নিউজিল্যান্ডের পর ওরা মেতে 3টা ওয়ানডে খেলার জন্য আসবে, তারপর হয়তো বা আগে বা পরে আমরা কিন্তু শ্রীলঙ্কা যাব, যেহেতু আমাদের যে টেস্ট যেটা বাকি ছিল সেটা খেলার জন্য। বড় টাইগাররা খেলছে, ছোটরা কেন বসে থাকবে? অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী টাইগাররা আবারও ফিরছে মাঠে। একটা ট্যুর আছে এন্ড অফ মার্চ ইন্ডিয়াতে, যেটা আমরা আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা, বাট উই আর ট্রাইং বিসিসিআইয়ের সাথে কথা বলে একটা ট্রাইলেশন করা যায় কিনা ওয়ানডে টুর্নামেন্টটা। আর এরপরেই আমরা এপ্রিলে হোম সিরিজ খেলবো পাকিস্তানের সাথে, এটি আমাদের প্ল্যান। এখন কক্সবাজারে ক্যাম্প করছে যুব টাইগাররা, এরপরেই 3টা ওয়ানডে খেলবে চট্টগ্রামে। আমিন, যমুনা স্পোর্টস, ঢাকা। আমার আসলে মনে নেই আমি এরকম ডিয়ার ফুটবল দিয়ে খেলেছি কিনা। আচ্ছা না, ফুটবল দিয়ে তো আউট হয় না, সরি ফুটবল দিয়ে গোল হয়, মানে গোলের খেলা ফুটবল। আমার কথা হচ্ছে যে ক্রিকেট নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি, ফুটবল নিয়ে যদি আলোচনা না করি একদম সব কিছুই ভেস্তে যাওয়ার কথা। কারণটা হচ্ছে বার্সেলোনার সঙ্গে 2017 সালে করা 4 বছরের চুক্তিতে বাংলাদেশি মুদ্রায় 5,700 কোটি টাকা পাচ্ছেন লিওনেল মেসি। আবারও বলছি ভাই, 5,700 কোটি টাকা। এর 10% আমাকে দিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে তোমার জীবনে আর কাজ করা লাগবে না। এনিওয়েজ, ক্রীড়া ইতিহাসের রেকর্ড এই চুক্তি ফাঁস করেছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো। আর তাতে বেজায় চটেছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। তিনি বলেছেন যে এই তথ্য গণমাধ্যমকে দিয়েছে, সে আর বার্সেলোনায় থাকতে পারবে না। নাটের গুরু এই এল মুন্দো। স্প্যানিশ এই পত্রিকাটি মেসির সাথে বার্সেলোনার 4 বছরের চুক্তিটি ফাঁস করে দিয়েছে, যেটি ছিল 2017 সালে করা। ফুটবল অঙ্গন তোলপাড় সামাজিক মাধ্যম, কারণ আর কিছুই নয় চুক্তির অঙ্ক। একটি শব্দই বলা যায় অবিশ্বাস্য। ওই চুক্তিতে মেসি নাকি পাচ্ছেন 55.5 কোটি ইউরো, যা বাংলাদেশি টাকায় 5,700 কোটি টাকা, অর্থাৎ পদ্মা সেতুর মোট বাজেটের 5 ভাগের 1 ভাগ। নতুন চুক্তি এখনো হয়নি, তবে পুরনো ওই কাগজপত্র ঘেটে এল মুন্দো বলছে খেলার দুনিয়ায় এটি সর্বকালের রেকর্ড। মূলত এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার হতাশা থেকে ক্লাব কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্ব তৈরি হয় মেসির। ক্লাব ছাড়তে চেয়েও রিলিজ ক্লজ ইস্যুতে থেকে যেতে হয়েছে বার্সেলোনায়। প্রতিনিয়ত মাঠের বাইরের নানা ঘটনায় জেরবার এখন মেসি, তবে সবকিছু জয় করে মেসি অনন্যই। কোচ কোম্যান একহাত নিয়েছেন সংবাদ মাধ্যমকে। সংবাদ মাধ্যমে যা এসেছে তা খুবই দুঃখজনক। এটা এমন একজন খেলোয়াড়কে আঘাত করেছে যার প্রতি আমাদের চূড়ান্ত রকমের শ্রদ্ধা রয়েছে সবার। স্প্যানিশ ফুটবল লিগ তার কাছ থেকে এখন পর্যন্ত যা পেয়েছে তা অনন্য। আর ওসব প্রচারণা মেসিকে আটকাতে পারে না, প্রভাবিতও করে না। ও একজন সত্যিকারের জয়ী। দেখলেন তো কিভাবে বিলবাওকে হারালো ও। কোমান সংবাদ মাধ্যমকে যতই ভর্ৎসনা করুন, এটাও তো ঠিক, নতুন চুক্তি যদি মেসি নাও করেন বার্সার সাথে, তাতেও সংকটের সমাধান সহসাই হবে না। 4 বছরের ওই চুক্তি শেষে ফ্রি ট্রান্সফারে পিএসজি বা ম্যান সিটি যারাই আগ্রহ দেখাক, বেতন ভাতার অঙ্কটা তো আর কম নয় এলএমটেনের। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। ক্যাচ। মঞ্জুরি একসময় নাকি হ্যান্ডবল প্লেয়ার ছিল, তার একটা পরীক্ষা আমি নিয়ে নিলাম। হ্যান্ডবলে এরকম বল দেয়া নেয়াকে কি বলে? পাসিংই বলে। এনিওয়েজ, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো। এখন জানিয়ে দিচ্ছি আজকের দিনের উল্লেখযোগ্য বেশ কিছু খেলার প্রসঙ্গ।
মার্চের 28 তারিখ 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা আসবে বাংলাদেশ সফরে। 3 দিনের কোয়ারেন্টাইনের পর 3 দিনের প্র্যাকটিস করবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে। এরপর 4 এপ্রিল মাঠে গড়াবে প্রথম ওডিআই। 13 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের মাটিতে 5 ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা নারী দল। সামনের 3 মৌসুমে পৃষ্ঠপোষক আর সম্প্রচার স্বত্বের জন্য ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মূলত আগামী 3 বছর ঘরোয়া ফুটবলের জন্য কে স্পোর্টসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাফুফে, যেখানে মৌসুমের সর্বোচ্চ আসরগুলোতে ফেডারেশনের সাথে থাকছে এই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। একই সাথে ঘরোয়া ম্যাচগুলো সম্প্রচারের জন্য টি স্পোর্টসের সাথে চুক্তি সম্পন্ন করেছে তারা। আমার দেশের জন্য এটা খুব সাকসেসফুল জিনিস, বিকজ আমাদের ওন চ্যানেল দে ক্যান ব্রডকাস্ট দ্য গেম ভেরি নাইসলি, এবং আমি মনে করি উই হ্যাভ এ ফিউচার টুগেদার। এই জার্নিটা উইল বি ভেরি গুড ফর ফুটবল। শীঘ্রই আমরা বিপিএল এর টাইটেলটা অ্যানাউন্স করব। সো সেখানে আপনারা দেখবেন যে ভালো ভালো কিছু ব্র্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন হবে। সো একদিক দিয়ে যেমন খেলাগুলো দেখানো হবে, এবং আরেক দিক দিয়ে ফুটবলের স্পন্সরশিপে নতুন নতুন বেশ কিছু ভালো ভালো কিছু কোম্পানিকে টি স্পোর্টস এবং কে স্পোর্টস যৌথভাবে নিয়ে আসবে। অবশেষে জানা গেছে বিরুষ্কা তারকা কন্যার নাম। আনুষ্কা তার এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই মেয়ের নাম প্রকাশ করেছেন ভামিকা। বিরাটের নামে শুরু হয়ে আনুষ্কার নামে সমাপ্তি দিয়ে ভামিকা নামকরণ করা হয়েছে বিরুষ্কার এই রাজকন্যার। বলো। সো দ্যাটস অল ইন স্পোর্টস লাইফ টুডে। আশা করছি সবাই এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।